উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প ঘ্যাঘাসুর। এক যে ছিল রাজা, তার ছিল একটি মেয়ে। মেয়েটি হইয়া অবধি খালি অসুখেই ভুগিতেছে, একটি দিনের জন্যেও ভালো থাকে না। কত বদ্যি, কত ডাক্তার, কত চিকিৎসা, কত ওষুধ। মেয়ে ভালো হইবে দূরে থাকুক, দিন দিনই রোগা হইতেছে। এত ধন জন থাকিয়াও রাজার মনে সুখ নাই। কিসে মেয়েটি ভালো হইবে তাহার কেবল সেই চিন্তা। এমনি করিয়া দিন যায়। এর মধ্যে এক সাধু রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন। তিনি রাজার মেয়ের অসুখের কথা শুনিয়া বলিলেন, মহারাজ, তোমার মেয়ে একটি লেবু খাইয়া ভালো হইবে। একটি লেবু? সে কোন লেবুটি? কোথায় কাহার বাগানে তাহা পাওয়া যাইবে? সাধু তাহার কিছু না বলিয়াই চলিয়া গেলেন। রাজা আর উপায় না দেখিয়া দেশের লোককে এই কথা জানিয়া দিলেন, যাহার লেবু খাইয়া আমার মেয়ে ভালো হইবে সে আমার মেয়েকে বিবাহ করবে আর আমার রাজ্য পাইবে। এখন মুশকিলের কথা এই যে সে রাজ্যে লেবু মেলে না। কেবলমাত্র এক চাষির বাড়িতে একটি লেবুর গাছ আছে। চাষি অনেক কষ্ট করিয়া শ্রীহট্ট হইতে সেই গাছটি আনিয়াছিল। সবে সেই বৎসর তাহাতে লেবু হইয়াছে। লেবু তো নয়, যেন রসগোল্লা, এক একটা বড় কত, যেন এক একটা বেল। অমর লেবু তোমরা দেখোও নাই, খাও নাই। আমিও দেখিতে পাই নাই, দেখিতে পাইলে খাইতে চেষ্টা করা যাইত। চাষির 3 ছেলে, যদু, গোষ্ঠ আর মানিক। রাজার হুকুম শুনিয়া চাষি যদুকে 1 কুড়ি লেবু দিয়া বলিলেন, শিগগিরই এগুলো রাজার বাড়ি নিয়ে যা। এর একটা খেয়ে যদি মেয়ের ব্যামো সারে তবে রাজার মেয়েকে বিয়ে করতে পাবি। যদু লেবুর ঝুড়ি মাথায় করিয়া রাজার বাড়ি চলিয়াছে। এমন সময় পথে 1 হাত লম্বা একটি মানুষের সঙ্গে তাহার দেখা হইল। সেই লোকটি তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার ঝুড়িতে কী ও? যদু বলিল, প্যাং। সেই লোকটি বলিল, আচ্ছা তাই হোক। রাজার দারোয়ানেরা লেবুর কথা শুনিয়া যার পর নাই আদরের সহিত যদুকে রাজার নিকট লইয়া গেল। রাজা মহাশয় ব্যস্ত হইয়া নিজের ঝুড়ি ঢাকা খুলিলেন, আর অমনি 4টি ব্যাঙ তাহার পাগড়ির ওপর লাফাইয়া উঠিল। সেই ঝুড়িতে যতগুলো লেবু ছিল সব কয়টাই ব্যাঙ হইয়া গিয়াছে। সুতরাং লেবু খাওয়াই রাজার মেয়েকে ভালো করা আর রাজার জামাই হওয়া যদুর ভাগ্যে ঘটিল না। সে বেচারা অনেকগুলি লাথি খাইয়া প্রাণে প্রাণে বাড়ি ফিরিল, তাহাই ঢের বলিতে হইবে। এরপর চাষি আর 1 ঝুড়ি লেবু দিয়া গোষ্ঠকে পাঠাইল। এবারেও সেই 1 হাত লম্বা মানুষটি কোথা হইতে আসিয়া গোষ্ঠর ঝুড়িতে কি আছে জিজ্ঞাসা করিলে গোষ্ঠ বলিল, ঝিঙের বিচি। 1 হাত লম্বা মানুষটি বলিল, আচ্ছা তাই হোক। রাজার বাড়ির দারোয়ানেরা প্রথমে গোষ্ঠকে ঢুকিতে দেয় নাই। তাহারা বলিল, তোরই মতন একটা সেদিন এসে রাজামশাইয়ের পাগড়ি নোংরা করে দিয়ে গেছে, তুই আবার একটা কি করে বসবি কে জানে। অনেক পীড়াপিড়ির পর গোষ্ঠ ঢুকিয়া রাজার মেয়েকে কিরূপ লেবু খাইয়াছিল বুঝিতে পারো। সাজাটাও তার তেমনই হইল। মানিককে সকলেই একটু বোকা মনে করে, কাজী তাহাকে আর লেবু ঝুড়ি দিয়া রাজার কাছে পাঠাইতে কেউ বলিল না। কিন্তু সে যাইবার জন্যে একেবারে সাজিয়া গুজিয়া প্রস্তুত হইয়া আছে। যতক্ষণ না চাষি তাহাকে যাইতে বলিল ততক্ষণ তাহাকে কিছুতেই ছাড়িল না। শেষটা তাহাকেও 1 ঝুড়ি লেবু দিয়া পাঠাতে হইল। পথে সেই 1 হাত লম্বা মানুষের সহিত মানিকেরও দেখা হইল। 1 হাত লম্বা মানুষ জিজ্ঞাসা করিল, ঝুড়িতে কী ও? মানিক বলিল, ঝুড়িতে লেবু আছে, তাই খেয়ে রাজার মেয়ের অসুখ সারবে। 1 হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা তাই হোক। রাজার বাড়িতে ঢুকিতে মানিকের যার পর নাই মুশকিল হইয়াছিল। অনেক মিনতির পর, হাত জোড়ের পর দারোয়ানেরা তাহাকে পথ ছাড়িয়া দিল আর বলিল, দেখিস যেন ব্যাঙ কি ঝিঙের বিচি টিচি না হয় না, তাহলে তোর প্রাণটা আর থাকবে না। যা হোক, মানিকের ঝুড়িতে লেবুই পাওয়া গেল। রাজামশাইও তো খুবই খুশি। তাড়াতাড়ি বাড়ির ভিতর লেবু পাঠাইয়া দিয়া বলিলেন,
কেমন হয় আমাকে খবর দিস। খবরের আশায় রাজা মহাশয় বসিয়া আছেন। এমন সময় মেয়ে নিজেই খবর লইয়া উপস্থিত। সেই লেবু মুখে দিতে না দিতেই তাহার অসুখ একেবারে সারিয়া গিয়াছে। ইহাতে রাজা মহাশয় যার পর নাই আনন্দিত হইলেন, কিন্তু তাহার পরই ভাবিতে লাগিলেন, তাই তো করিয়াছি কি, এখন যে চাষির ছেলেকে যেমন করিয়াই হোক ফাঁকি দিতে হইবে। মানিকলাল ভাবিতেছে এরপরেই বুঝি মেয়ে বিয়ে দেবে। এমন সময় রাজামশাই তাহাকে বলিলেন, বাপু তুমি কাজটা বেশ ভালোই করেছ, কিন্তু রাজার মেয়ে বিবাহ করা সহজ কথা নয়। আগে আর একখানা কাজ করিয়া দাও, তারপর দেখা যাইবে কি হয়। জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে। এইরূপ একখানা নৌকো আমাকে গড়িয়া না দিতে পারিলে তোমার কোনো আশাই নাই। মানিক যে আজ্ঞা বলিয়া বিদায় লইল। তারপর বাড়ি আসিয়া সকল কথা বলিল। বাড়ির সকলেই মানিককে নেহাত বোকা ঠাউরাইয়া রাখিয়াছিল। সুতরাং তাহারা মনে করিল যে মানিক যখন রাজার মেয়েকে ভালো করিয়া আসিয়াছে, তখন নৌকোখানা ইচ্ছা করিলেই যে সে তয়ের করিতে পারে। যদু একখানা কুড়ুল লইয়া তখনই নৌকো গড়িতে চলিল। বনের ভিতর হইতে গাছ কাটিয়া সেখানেই কাজ আরম্ভ করিয়া দিল। ইচ্ছা সেই দিনই নৌকো প্রস্তুত করিয়া ফেলে, পরিশ্রমেরও কসুর নাই। এমন সময় কোথা হইতে সেই এক হাত লম্বা মানুষ আসিয়া উপস্থিত। হে যদুনাথ, কি হচ্ছে? গামলা। আচ্ছা তাই হোক, তাই হোক বলিয়া এক হাত লম্বা মানুষ চলিয়া গেল। যদুও নৌকো গড়িতে লাগিল, কিন্তু সে যতই পরিশ্রম করে তাহার সমস্তই বৃথা হয়। সেই সর্বনেশে কাঠখালি গামলার মতন গোল হইয়া ওঠে, নৌকার মতন কিছুতেই হইতে চায় না। শেষটা যদুর রাগ হইয়া গেল, কিন্তু রাগের ভরে এক কাঠ ফেলিয়া দিয়া ক্রমাগত আরও 2-3টা কাঠ লইয়াও গামলা ছাড়া আর কিছুই তৈরি করিতে পারিল না। যাহা হোক, গামলাগুলি হইল ভারী সরেস। সুতরাং সন্ধ্যার সময় যদুনাথ গোটা 3-4 গামলা ঘাড়ে করিয়া বাড়ি ফিরিল। এমন ভালো গামলাগুলো বনে ফেলিয়া আসিতে কিছুতেই তাহার ইচ্ছা হইল না। তারপর গোষ্ঠ নৌকো গড়িতে চলিল। আর সেই এক হাত লম্বা মানুষের অনুগ্রহে সন্ধ্যাবেলা 5খানি অতিশয় উঁচু দরের লাঙল কাঁধে ঘরে ফিরিল। অবশ্য এরপর মানিক নৌকো গড়িতে গেল, আর তাহাকেও সেই এক হাত লম্বা মানুষ আসিয়া জিজ্ঞেস করিল, কি হচ্ছে? মানিক সাদাসিধে উত্তর দিল, জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে। এমন একখানা নৌকো গড়ে দিতে পারলে রাজামশাই বলেছেন মেয়ে বিয়ে দেবেন। এই কথা শুনিয়া এক হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা তাই হোক। মানিক সবে নৌকোর কাঠ কাটিয়া তাহাতে চড়িয়া বসিয়াছিল। এক হাত লম্বা মানুষের কথা শেষ হইতে না হইতে সেই কাঠ ছুটিয়া চলিয়াছে। সে আর এখন কাঠ নাই, অতি চমৎকার একখানা নৌকো। তাহাতে দাড়ি নাই, মাঝি নাই, দাঁড় নাই, পাল নাই। যেখানে যাইবার দরকার তাহা নিজেই বুঝিয়া লয়, সেখানে সে নিজেই থামে। রাজারাজরার উপযুক্ত মখমলের গদি তাকিয়ায় তাহার ভেতরটা সাজানো। বাহিরটা দেখিতে কি সুন্দর, তা কি বলিব। যে জিনিসে তাহা সাজাইয়াছে তাহা সেই এক হাত লম্বা মানুষের দেশে হয়। আমি তাহার নাম জানি না। রাজামহাশয় সবাই বসিয়া আছেন। এমন সময় মানিকলালের নৌকো সেইখানে গিয়া উপস্থিত। সকলে নৌকোর রূপগুণ দেখিয়া আশ্চর্য হইয়া গেল, আর কত প্রশংসা করিতে লাগল। রাজামশাইও খুব আশ্চর্য না হইয়াছিলেন এমন নয়, কিন্তু তাহার চাপিয়া গিয়া মুখে মানিককে বলিলেন, এতেও হচ্ছে না, আর একখানা কাজ করিয়া দিতে হইবে। এক গাছ ঘ্যাগাসুরের ল্যাজের পালক হইলে আমার মুকুটের বেশ শোভা হয়। এই জিনিসটি আনিয়া দিলে নিশ্চয়ই আমার মেয়েকে বিয়ে করতে পারবে। মানিক যে আজ্ঞা বলিয়া ঘ্যাগাসুরের পালক আনিতে চলিল। খানিকটা পাখি, খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ভারী জ্ঞানী, বেজায় ধনী অসুর ঘ্যাগা মহাশয়। 1 মাসের পথ দূরে অজানা নদীর ধারে অচেনা শহরে
সোনার পুরীতে বাস করেন। মানুষটিকে দেখিতে পাইলেই রসগোল্লার মতন টপ করিয়া তাহাকে গেলেন। সেই ঘ্যাগা মহাশয়ের পালক আনিতে মানিক চলিয়াছে। যাহাকে দেখে তাহাকেই ঘ্যাগাসুরের পথ জিজ্ঞাসা করে, আর ডাইনে বাহিয়ে না চাইয়া ক্রমাগত সেই পথে চলে। রাত্রি হইলে কাহারও বাড়িতে আশ্রয় নেয়, আবার সকালে উঠিয়া চলিতে থাকে। ঘ্যাগাসুরের মুলুকে যাইতেছে শুনিয়া সকলেই তাহাকে আদর করিয়া জায়গা দেয়। একদিন রাত্রে এইরূপ সে একজন ধনী লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই ধনী অনেক কথাবার্তার পর তাহাকে বলিল, বাপু, তুমি ঘ্যাগাসুরের দেশে চলেছ শুনছি। সে অনেক বিষয়ের খবর রাখে। আমার লোহার সিন্দুকের চাবিটা হারিয়ে ফেলেছি। ঘ্যাগা তার কোনো সন্ধান বলতে পারে কি না জিজ্ঞাসা করো তো। মানিক বলিল, আচ্ছা মশাই, আমি জেনে আসব। আর একদিন সে আর এক বড়লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই বড়লোকের মেয়ের ভারী অসুখ। তার আরামটা কি কোনো ডাক্তার কবিরাজ কি তাহা ঠিক করতে পারে না। মেয়ে দিন দিন খালি রোগা হইয়া যাইতেছে। সেই বড়লোক মানিককে খুব যত্ন করিয়া খাওয়াইয়া তারপর বলিলেন, আমার মেয়ের অসুখ কিসে সারবে এই কথা যদি ঘ্যাগার কাছ থেকে জেনে আসতে পারো তবে বড় উপকার হয়। মানিক বলিল, অবশ্যই মশাই, আমি নিশ্চয়ই জেনে আসব। এইরূপ 1 মাস চলিয়া মানিক অজানা নদীর ধারে আসিয়া ওপারে ঘ্যাগাসুরের সোনার বাড়ি দেখিতে পাইল। অজানা নদীর নৌকো নাই, খেয়া নাই। এক বুড়ো সকলকেই কাঁধে করিয়া পার করিয়া দেয়। মানিককেও তাহারই কাঁধে চড়িয়া নদী পার হইতে হইল। বুড়ো তাহাকে বলিল, বাপু, আমার এই দুঃখ কবে দূর হবে ঘ্যাগার কাছে জিজ্ঞাসা করো তো। আমার খাওয়া নাই, দাওয়া নাই, খালি কাঁধে করে দিন রাত্রি মানুষই পার করছি। ছেলেবেলা থেকে এই করছি, এখন বুড়ো হয়ে গেছি। মানিক বলিল, তোমার কিছু ভয় নেই, আমি নিশ্চয়ই তোমার কথা জিজ্ঞাসা করিব। নদী পার হইয়া মানিক ঘ্যাগার বাড়িতে গেল। ঘ্যাগা তখন বাড়ি ছিল না, ঘেঁগি ছিল। ঘেঁগি তাহাকে দেখিতে পাইয়া বলিল, পালা বাছা, শিগগিরই পালা, ঘ্যাগা তোকে দেখতে পেলেই গিলবে। মানিক বলিল, আমি যে ঘ্যাগার লেজের একখানি পালক চাই, সেটি না নিয়ে কেমন করে যাব? আর সেই যাদের চাবি হারিয়ে গেছে সেই চাবিটি কোথায় আছে? আর যাদের মেয়ের অসুখ তারা ওষুধ জেনে যেতে বলেছে। আর যে বুড়ো পার করে দিলে সে বাড়ি যাবে কেমন করে? ঘেঁগি বলল, প্রাণটি নিয়ে কোথায় পালাবে না, আবার তার পালক চাই, আর তাকে 100 খবর বলে দাও। কেন রে বাবু? মানিক বলিল, আমি মানি পালক না নিয়ে গেলে রাজা মেয়ে বিয়ে দেবে না। একগাছি পালক আমার চাই। হাজার হোক স্ত্রীলোক, মানিককে দেখিয়া ঘেঁগির দয়া হল। সে বলিল, আচ্ছা বাপু, তাহলে তুই এই খাটের তলায় লুকিয়ে থাক, তোর ভাগ্যে থাকলে হবে এখন। মানিক ঘ্যাগার খাটের তলায় লুকিয়া রহিল। সন্ধ্যার পর ঘ্যাগাসুর বাড়ি আসিল। ঘেঁগি তাড়াতাড়ি পা ধুইবার জল টল দিয়ে সোনার থালায় খাবার হাজি করিল। ঘ্যাগার মেজাজটা বড়ই খিটখিটে, সবটাতেই সে দোষ ধরে। বাড়ি আসিয়াই সে জোরে জোরে নিঃশ্বাস টানিতে লাগিল, আর বলিতে লাগিল, মানুষের গন্ধ কোত্থেকে এলো? মানুষের গন্ধ, মানুষ দে, খাই। ঘ্যাগার কথা শুনিয়া খাটের তলায় মানিকলালের মুখ শুকিয়া গেল। ঘেঁগিরও বুক থরাস থরাস করিতে লাগিল। সে অনেক কৌশল করিয়া ঘ্যাগাকে বুঝাইল যে একটা মানুষ আসিয়াছিল, কিন্তু সেটা ঘ্যাগার নাম শুনিয়াই পালিয়াছে। ইয়াতে ঘ্যাগা কিছুটা শান্ত হইয়া আবার খাইতে বসিল। খাওয়া শেষ হইলে ঘ্যাগা খাটে শুইয়া নিদ্রা গেল। ঘুমের ভেতরে তাহার লম্বা লেজটি লেপের বাহিরে আসিয়া খাটের পাশে ঝুলিয়া পড়িয়াছে। সেই লেজের আগায় অতি চমৎকার পালকের গোছা। মানিক খাটের তলায় অপেক্ষা করিয়া আছে। লেজ দেখিয়ায় সে খ্যাচ করিয়া একটি পালক ছিঁড়িয়া লইল। অমনি ঘ্যাগা ব্যস্ত সমস্ত হইয়া উঠিল, বলিল, ঘেঁগি, আমার ল্যাজ ধরে যেন কে টানল, মানুষের গন্ধ। ঘেঁগি বলিল, তোমার ভুল হয়েছে, অত বড় পালকের গোছা কোথায় আটকে লেজে টান পড়েছে। আর মানুষ তো একটা এসেছিল বলেছি, এ তারই গন্ধ। সেই মানুষটা কত কথা বলিল,
সেই কাদের বাড়ির লোহার সিন্দুকের চাবি হারিয়ে গেছে। ঘেগির কথা শেষ হতে না দিয়ে ঘেগা বলল, হাঁ হাঁ, সেই লোহার সিন্দুকের চাবি আমি জানি। সেটাকে তাদের খোঁকা গদি ফুটো করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ঘেগি বলল, আবার কাদের মেয়ের কি অসুখ? অমনি ঘ্যাগা বলিল, কোনা ব্যাঙ ওর চুল নিয়ে গেছে, ঘরের কোণেই তার গর্ত, ওইখান থেকে খুঁড়ে সেই চুল আনলেই মেয়ের ব্যামো সারবে। আবার ঘেঁগি বলিল, যে লোকটা মানুষ ঘাড়ে করে নদী পার করে। ঘ্যাগা বলিল, সেটা একটা মস্ত গাধা, একজনকে কেন নদীর মাঝখানে নামিয়ে দেয় না? তাহলেই তো সে বাড়ি যেতে পারে। যাকে নামিয়ে দেবে সেই মানুষ পার করতে থাকবে। মানিকের সকল কাজই আদায় হইল। এখন রাত পোহাইলেই ঘ্যাগা বাহিরে চলিয়া যায়, আর সেও বাহিরে আসিতে পারে। রাত ভোর হইলে ঘ্যাগা জল খাবার খাইয়া বেড়াইতে বাহির হইল। ঘেঁগিও মানিককে পেট ভরিয়া খাইয়া বিদায় করিল। এরপর প্রথমেই সেই বুড়োর সঙ্গে দেখা। বুড়ো জিজ্ঞাসা করিল, আমার কথা কিছু হলো? মানিক বলিল, সে হবে এখন, আগে পার করো, আমার বড্ড তাড়াতাড়ি। বুড়ো মানিককে কাঁধে করিয়া পাড়ে লইয়া গেল। পর ডাঙায় উঠিয়া মানিক বলিল, এরপর একজনকে মাঝখানে নামিয়ে দিও, তাহলেই তোমার ছুটি। এই কথা শুনিয়া বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিয়া বলিল, ভাই, তুমি আমার এমন উপকারটা করলে, আমার ইচ্ছা করছে তোমাকে আর দুবার কাঁধে করে পার করি। মানিক বলিল, তুমি দয়া করে যা করেছো তাই ঢের, আর আমার বুড়ো মানুষের কাঁধে চড়ে কাজ নেই, আমি এখন দেশে চললাম। 4 দিন চলিয়া মানিক যাহাদের মেয়ের অসুখ ছিল তাহাদের বাড়িতে আবার অতিথি হইল। বাড়ির কর্তা অত্যন্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, ঘ্যাগা কিছু বলেছে? মানিক বলিল, হ্যাঁ। এই বলিয়া সে ঘরের কোণ হইতে কোনা ব্যাঙের গর্ত খুঁড়িয়া সেই চুল বাহিরে করিল। আর অমনি সেই মেয়ে 2 বছর যাবৎ মরার মতন পড়িয়াছিল, সে উঠিয়া হাসিয়া বেড়াইতে লাগিল। ইহাতে বাড়ির সকলে যে কত খুশি হইল তা কি বলিব। মানিককে তাহারা এত টাকা দিল যে 10টা উটে তাহা বহিতে পারে না। যাহাদের চাবি হারিয়া গিয়াছিল তাহারাও চাবি পাইয়া মানিককে ঢের টাকা করি দিল। এই সমস্ত টাকা করি লইয়া সে দেশে ফিরিয়া রাজা মহাশয়কে ঘ্যাগাসুরের পালক বুঝাইয়া দিল। দেশের সকল লোক ইহাতে মানিকে যার পর নাই প্রশংসা করিল। তাহারা সকলেই বলিল, মানিককে এত ক্লেশ দিয়া রাজার ভারী অন্যায় হইয়াছে, তাহার সঙ্গে মেয়ের বিবাহ দিতে আর দেরি করা উচিত নয়। রাজা মহাশয় আর কি করেন, শেষটা অনেক কষ্টে রাজি হইলেন। তারপর খুব জাঁকজমক করিয়া রাজকন্যা ও মানিকের বিবাহ হইল। মানিক এত টাকা করি লইয়া আসিয়াছিল যে তাহাতে তাহার পরম সুখের দিন কাটিতে লাগিল। কিন্তু রাজা মহাশয় এতে ভারী হিংসা হইল। তিনি মনে করিলেন, ঘ্যাগাসুরের দেশে গেলে যদি এত টাকা নিয়ে আসা যায় তবে আমিও সেইখানে যাইব। এই ভাবিয়া রাজা মহাশয় ঘ্যাগার মুল্লুকে যাত্রা করিলেন, কিন্তু সেখানে পৌঁছাইতেই পারেন নাই, কারণ অজানা নদী পার হইবার সময় সেই বুড়ো তাহাকে মাঝখানে নামাইয়া দিল। রাজা মহাশয় প্রথমে আশ্চর্য হইলেন, তারপর চটিয়া লাল হইলেন, তারপর বুড়োকে গালি দিতে লাগিলেন, তারপর হাত জোর করিয়া মিনতি করিতে লাগিলেন। কিন্তু বুড়ো তাহার কথায় কান দেবার অবসরই পায় নাই। ততক্ষণে সে ডাঙায় উঠিয়া ঊর্ধ্বশ্বাসে বাড়ির পানে ছুটিয়াছে। তাড়াতাড়িতে রাজা মহাশয়কে ছুটি পাইবার কৌশলটিও বলিয়ে দেওয়ার কথা তাহার মনে হয় নাই। সুতরাং রাজা মহাশয় আজও সেই স্থানে মানুষ পার করিতেছেন। পাঠক পাঠিকাদের মধ্যে কেহ যদি কখনো ঘ্যাগাসুরের মুল্লুককে যান, তাহলে দয়া করিয়া বেচারাকে সেই কথাটা বলিয়া দেবেন, কিন্তু পুনরায় নদীর এপারে ফিরিয়া না আসিয়া এই কথা বলিবেন না, কারণ তাহা হইলে কিঞ্চিৎ অসুবিধেই হইতে পারে। নমস্কার।